আসসালামু আলাইকুম। তো স্বাগতম আরেকটি রেকর্ডেড ভিডিও সেশনে। সেটা হচ্ছে আজকে আমরা হাইড্রা নিয়ে কথা বলবো। হাইড্রার কিছু ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলে যাই। আমি এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়েছি এবং এই চ্যাপ্টার থেকে মোটামুটি যা আসার মতো সবকিছু ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে এবং অনেক প্র্যাকটিসও করেছি। তারও বাইরে কিছু অভিপ্রায় থাকে যে আরো বেশি প্র্যাকটিস করাই, তারই ফলশ্রুতিতে এই ভিডিও সিরিজগুলো আসছে। প্রথম প্রশ্ন দেখো, হাইড্রার বর্গের নাম। হাইড্রা হচ্ছে হাইড্রিডি, অপশন এ। আর যেখানে আইডিএ এই কথাগুলো আছে মাথায় রাখবে, এটা হচ্ছে ফ্যামিলি। এটা হচ্ছে ফ্যামিলি। এটা হচ্ছে কি ভাইয়া? ফ্যামিলি। আই ডি এ ই এই কথাটা থাকায় মনে হচ্ছে ফ্যামিলি। হাইড্রিডি এই বলতে কিছু নাই। হাইড্রোইডা এটা হচ্ছে হাইড্রার বর্গ বা অর্ডারের উদাহরণ। এবং হাইড্রাকে কেন এই বর্গে রাখা হয়েছে? কারণ হাইড্রা হচ্ছে পলিপ দশা প্রধান। তোমরা নিডারিয়াতে পড়েছ পলিপ এবং মেডুসা। ঠিক আছে, পলিপ হচ্ছে কি একটা স্থবির দশা, হাইড্রাতে এই দশাটা প্রধান। ঠিক আছে, আর হাইড্রিডি এটা হচ্ছে হাইড্রার ফ্যামিলি বা গোত্রের নাম। তো প্রথম উত্তর, হাইড্রার বর্গের নাম হাইড্রোইডা। দেন চলে আসে হাইড্রার দেহে নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কি? তোমরা জানো হাইড্রার বাহিরের একটা কোষস্থর থাকে এবং ভেতরে একটা কোষস্থর থাকে। এই দুইটা কোষস্থরের মাঝে কি থাকে? কিছু অকোষীয় উপাদান থাকে যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। এটা হচ্ছে নমনীয় কঙ্কাল। তো উত্তর হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া। আর বাহিরের কোষগুলোকে বলা হয় এপিডার্মাল কোষ, আর ভেতরের কোষগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মাল কোষ বা গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। মেসোগ্লিয়ার পুরুত্ব ইম্পর্টেন্ট, মেসোগ্লিয়ার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, ঠিক আছে, স্থিতিস্থাপক এবং এর পুরুত্ব হচ্ছে 0.1 মাইক্রোমিটার। 0.1 মাইক্রোমিটার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম কি? নেমাটোসিস্টের ভিতরে বিষাক্ত তরল পদার্থের নাম হচ্ছে হিপ্রোটক্সিন। কি টক্সিন ভাইয়া? হিপ্নোটক্সিন। এই হিপ্নোটক্সিন প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। প্রোটিন প্লাস ফেনল বা আমিষ প্লাস ফেনল। এই ফেনল কি তোমরা জানো? অর্গানিক অ্যালকোহল, তাই না? অ্যারোমেটিক অ্যালকোহল। এটা হচ্ছে ফেনল, যেটা কার্বলিক অ্যাসিড নামে পরিচিত, যেটা সাপের দূরীভূতকরণে ব্যবহার করা হয়। ওকে, হাইড্রার কোন অংশে নিউরোসাইট কোষ সব থেকে বেশি থাকে? নিউরোসাইট কোষ সব থেকে বেশি থাকে হাইড্রার কোষিকার মধ্যে। হাইড্রার কোষিকার মধ্যে এখানে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে অসংখ্য নিউরোসাইট কোষ থাকে। উত্তর হচ্ছে কোষিকা। আর কোথায় নিউরোসাইট কোষ থাকে না? যদি বলে থাকে না, তখন হচ্ছে পাদচাকতি। এখানে থাকে না বা অনেক অল্প। ঠিক আছে, দেন চলে আসি। হাইড্রার বহির্ত্বকে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটা? দেখো, আমাদের বডির সমগ্র অংশ জুড়ে অবস্থান করছে আমাদের দেহের আবরণ বা ত্বক। তো হাইড্রার একটা আবরণী কোষ থাকে যেটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো এটা হচ্ছে সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটা? পেশি আবরণী কোষ। হিপ্নোটক্সিন কোন কোষে দেখা যায়? আমরা অলরেডি পড়েছি, হিপ্নোটক্সিন নিউরোসাইট কোষে দেখা যায়। হিপ্নোটক্সিন নিউরোসাইট কোষে দেখা যায়। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? তোমরা পড়েছো হাইড্রার মধ্যে একটা স্পেশাল কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ, আমরা পড়িয়েছি। এই কোষটা সব ধরনের কোষে কি বিভাজিত হতে পারে এবং হাইড্রার কোনো একটা অংশ কেটে গেলে বা কোনো একটা অংশ ভেঙে ফেলে ওই কোষটা খুব তাড়াতাড়ি ওই অংশে রূপান্তরিত হয়ে হাইড্রাকে নতুন জীবন দান করতে পারে। এবং এই কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। এবং এই যে একটা কোষ সব ধরনের কোষে রূপান্তরিত হইতে পারে, এর যে একটা ক্ষমতা, সেটাকে বলা হয় টটিপটেন্সি। টটিপটেন্সি। আব্রাহাম ট্রেমব্লে সাহেব এই হাইড্রার টটিপটেন্সি ব্যাখ্যাটা করেছেন। আর তাই এই জন্য বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ এক ধরনের টটিপটেন্ট সেল, টটিপটেন্ট কোষ। হাইড্রার কোন কোষে মায়োনিম নামক পেশি প্রবর্ধক থাকে? খেয়াল করো, মায়োনিম মাসেল থেকে মনে রাখবা, মায়োফাইবিল মায়োনিম পেশি প্রবর্ধক। তো নামের মধ্যে বলে দিয়েছে পেশি। হাইড্রার কোন কোষে থাকবে? পেশি আবরণী কোষে মায়োনিম নামক পেশি প্রবর্ধক থাকবে। খাদ্য গ্রহণ, চলন ও আত্মরক্ষায় অংশ নেয় কে? খাদ্য গ্রহণ, চলন, আত্মরক্ষায় অংশগ্রহণ করে হাইড্রার একটা স্পেশালাইজড কোষ, সেটা হচ্ছে নিউরোসাইট। তো খেয়াল করো, খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষা অংশগ্রহণ করে নিউরোসাইট। পেশি আবরণে কি করবে? আবরণ তৈরি করবে, সমগ্র অংশকে আবৃত করে রাখবে। ইন্টারস্টিশিয়াল কোষ সব ধরনের কোষে রূপান্তরিত হবে। আর গ্রন্থি কোষ কি করবে? তার কিছু ক্ষরণ তৈরি করবে, কিছু এনজাইম, কিছু মিউকাস, এগুলা ক্ষরণ তৈরি করবে। হাইড্রা টটিপটেন্ট কোষ একটু আগে আমরা ব্যাখ্যা করেছি। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে হাইড্রা টটিপটেন্ট কোষ, অর্থাৎ এই কোষটা সব ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। হাইড্রার নিডোসিল একটি রূপান্তরিত
হাইড্রা নিউরোসিল, নিউরোসাইটে থাকে নিউরোসিল, একটা ট্রিগারের মতো, ঠিক আছে। এটা একটা সুতার মতো, সুতা মানে হচ্ছে তোমার সিলিয়াম, সিলিয়ার এক বছর হচ্ছে সিলিয়াম। সো হাইড্রা নিউরোসিলটা হচ্ছে যেটা ট্রিগারের মতো কাজ করে নিউরোসাইট বা নিউরোব্লাস্ট থেকে, নট নিউরোব্লাস্ট, নিউরোসাইট থেকে যে সূত্রকার জিনিসটা আছে হিপনোটক্সিন প্রবেশ করানোর জন্য, সেটাকে বাইরে বের করার জন্য যে ট্রিগারটা কাজ করে সেটা হচ্ছে নিউরোসিল। ওই নিউরোসিল হচ্ছে সিলিয়াম বা এক ধরনের রূপান্তরিত সিলিয়াম। কোনটি হাইড্রার এপিডার্মিসের অংশ নয়? খেয়াল করতে হবে, অংশ নয় বলেছে। অপশন আছে ইন্টারস্টিশিয়াল, ক্ষণপদীয়, সংবেদী, স্নায়ুকোষ। খেয়াল করো, এপিডার্মিস মানে বাহিরের জিনিস। এন্ডোডার্মিসের হচ্ছে ক্ষণপদীয় কোষ, এটা এন্ডোডার্মিসের যে পুষ্টিকোষ আছে, নট পুষ্টিকোষ, গ্রন্থিকোষ, না পুষ্টিকোষ, ঠিক আছে। পুষ্টিকোষ, ক্ষণপদ এবং ফ্লাজেলা, এই দুই ধরনের কোষ দিয়ে গঠিত। সো এটা কিন্তু ভেতরের অংশ, এটা বাহিরের অংশ না। তো ক্ষণপদীয় কোষ এটা এপিডার্মিসের অংশ নয়। হাইড্রার পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নাই। খেয়াল করো, হাইড্রা যে কোনো কিছু তৈরি করতে অংশ নেবে কে? তার টোটিপোটেন্ট সেল, সেটা কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রার এপিডার্মিস কয় ধরনের কোষ দিয়ে তৈরি? হাইড্রার এপিডার্মিস থাকে তোমার 7 ধরনের কোষ, আর এন্ডোডার্মিসে থাকে 5 ধরনের কোষ, ঠিক আছে। বাহিরে 7, ভেতরে 5। নিম্নের কোনটি হাইড্রাতে নিউরোব্লাস্ট বহন করে না? খেয়াল করো, না আমি আগে বলেছি পাদজাক্তিতে খুব একটা থাকে না, কিন্তু এপিডার্মিস বাহিরের ত্বকে থাকে, কোষিকা থাকে এবং হাইপোস্টোমেও থাকে। হাইড্রার বহির্ত্বকের অংশ নয় কোনটি? খেয়াল করো, বহির্ত্বকের অংশ নয় কোনটি, মানে এপিডার্মিসের অংশ নয় কোনটি? সেম জিনিস, এই যে ক্ষণপদীয়, এটা কিন্তু বহির্ত্বকের অংশ না। তাহলে খেয়াল করো, তোমাকে বহির্ত্বক দিতে পারে, এপিডার্মিস দিতে পারে, দুই ভাবে দিতে পারে। হাইড্রার ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি? তোমরা পড়েছো হাইড্রার 4 ধরনের নেমাটোসিস্ট আছে, যদিও নিডারিয়া পর্বে টোটাল 23 ধরনের নেমাটোসিস্টের কথা বলেছেন বিজ্ঞানী ভার্নার সাহেব, ঠিক আছে। এর মধ্যে স্টেরিওলিন, স্ট্রেপ্টোলিন, ভলভেন্ট এবং পেনিট্রেন্ট, এই 4 ধরনের কি আছে ভাইয়া? নেমাটোসিস্ট আছে। এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে স্টেরিওলিন, সব থেকে ছোট স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, যার একটা নাম আছে অ্যাট্রিকাস আইসোরাইজা, যার নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। কেন অ্যাট্রিকাস বলছি? কারণ ট্রাইকাস মানে কাটা, এ মানে হচ্ছে নাই, এর মধ্যে কোনো রকম কাটা থাকে না, এই জন্য এটার অপর নাম হচ্ছে অ্যাট্রিকাস আইসোরাইজা। আর সব থেকে বড় কোনটা বলো তো? সব থেকে বড় হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, স্টিনোটিল বা পেনিট্রেন্ট নেমাটোসিস্ট। রাসায়নিকভাবে হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? আমরা অলরেডি বলে ফেলেছি, প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। বা এখানে আমিষ ও ফেনল থাকতে পারে, আমিষ আর প্রোটিন কনফিউজড হয়ে যাব না, হ্যাঁ। আমিষ এবং প্রোটিন সেম জিনিস, অনেকে হয় তাই বলছি। নিডোসাইট এর কাজ নয় কোনটি? খেয়াল করো, নিডোসাইটের কাজ আমরা বলেছিলাম খাদ্য গ্রহণ, খাদ্য ধরা, আত্মরক্ষা এবং চলন। প্রজনন কিন্তু নিডোসাইটের কাজ না, প্রজননের জন্য তার জার্ম সেল বা জনন কোষ আছে। নেমাটোসিস্ট আবরণ কোন উপাদান দিয়ে তৈরি? নেমাটোসিস্টের আবরণটা থাকে একটু মোটা, যেহেতু তার আর্মর, তাই না, সব গোলা বারুদ এখানে আছে, তো এটা একটা শক্ত আবরণ থাকতে হবে। এই শক্ত আবরণটা দেয় কাইটিন। কে দেয় ভাইয়া? কাইটিন দিয়ে তৈরি। শক্ত আবরণটা কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। হিপনোটক্সিন পাওয়া যায় কোথায়? দেখো সেম জিনিস, পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্যাপ্টোলিন, স্টেরিওলিন। যেটা সব থেকে বড়, যেটা মেইন কিলিং কাজটা করে, সেটাতে পাওয়া যায় হিপনোটক্সিন, সেটা কোনটা? পেনিট্রেন্ট বা স্টিনোটেল, এটাতে হিপনোটক্সিন পাওয়া যায়। ভলভেন্টের কাজ কি? ভলভেন্টের কাজ হচ্ছে রশি দিয়ে পেঁচে সেটাকে কাছে ধরে রাখা, টেনে রাখা। এটা হিপনোটক্সিন ক্ষরণ করে না বা হিপনোটক্সিন ভেতরে প্রবেশ করায় না। আর পেনিট্রেন্ট বা স্টিউটিল কি করে? হিপনোটক্সিনটাকে বার্ব দিয়ে একটা ছিদ্র করে পেনিট্রেট করে তার যে শিকার আছে বা তার যে আক্রমণকারী আছে তার ভেতরে প্রবেশ করাতে হিপনোটক্সিন কি করে? হিপনোটাইজ করে দেয়, অর্থাৎ অবশ করে দেয়। এগুলো ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি। হাইড্রার আদর্শ নেমাটোসিস্ট কি দ্বারা পূর্ণ থাকে? কি দ্বারা পূর্ণ থাকে? ওই যে হিপনোটক্সিন দ্বারা পূর্ণ থাকে, তাই না? আদর্শ নেমাটোসিস্ট, যেটা কিলিং পাওয়ার এর সাথে সম্পৃক্ত। হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস থাকে? আমরা অলরেডি বলে ফেলেছি, হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস থাকে। যদি বলা হয় নিডারিয়া পড়বে, যদি নিডারিয়া বলে তখন বলবো 23টা, 23 ধরনের নেমাটোসিস। হাইড্রা স্পেসিফিক করে দিলে 4 ধরনের নেমাটোসিস পাওয়া যায়। কি কি? পেনিট্রেন্ট বা স্টিনোটিল, স্টেরিওলিন আইসোরাইজা, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, স্ট্যাপ্টোলিন গ্লুটিনেন্ট, আর এটা কি? ভলভেন্ট। হাইড্রার নেমাটোসিস্ট পাওয়া যায় কোথায়? সংবেদী, গ্রন্থি, জননকোষ, নিউরোসাইট। অবভিয়াসলি কি? নিউরোসাইটে পাওয়া যায়। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু কোনটা দিয়ে ছোবল দেয়? ঠিক আছে, পেনিট্রেট করে কোনটা দিয়ে? অবভিয়াসলি কোনটা? নেমাটোসিস্ট। এবং কয় ধরনের নেমাটোসিস্ট থাকে নিডারিয়ানের মধ্যে? 23 ধরনের, 23 টাইপস।
হাইড্রা শিকারের দেহে কোনটি প্রবেশ করে দেয়? ওই যে হিপনোটক্সিন প্রবেশ করে হিপনোটাইজ করে দেয়। তো দেখো আমরা পড়েছি, একটা প্রশ্ন ভালো করে পড়লে মোটামুটি সবকিছু পাওয়া যায়। পরিস্ফুটনরত নিউরোসাইটকে কি বলা হয়? দেখো পরিস্ফুটনরত নিউরোসাইট অর্থাৎ নিউরোসাইটটা বড় হচ্ছে, মানে কি যেটা বড় হয় সেটা, অর্থাৎ এখন বাচ্চা অবস্থায় আছে, বাচ্চা থেকে বড় হচ্ছে। সো সকল বাচ্চা কোষ মানে হচ্ছে ব্লাস্ট। সো নিউরোসাইটের আগের অবস্থা অর্থাৎ নিউরোসাইট যেখান থেকে রূপান্তরিত সেটা হচ্ছে নিউরোব্লাস্ট, সেটা হচ্ছে নিউরোব্লাস্ট। যেমন এরিথ্রোসাইট তোমরা পড়েছো, এরিথ্রোসাইটের যে বাচ্চা রূপ বা পরিস্ফুটনরত রূপ সেটা হচ্ছে কি এরিথ্রোব্লাস্ট। হাইড্রার এন্ডোডার্মিসের যে কোনো কোষ তৈরি করতে পারে কোনটি? হাইড্রার যে কোনো কোষ হোক, এপিডার্মিস এন্ডোডার্মিস সব ধরনের কোষ তৈরি করার ক্ষমতা কার আছে? ইন্টারস্টিশিয়াল কোষের আছে। কার আছে? ইন্টারস্টিশিয়াল কোষের আছে। হাইড্রার পুষ্টিকোষের বৈশিষ্ট্য নয়, খেয়াল করো। পুষ্টিকোষ হচ্ছে হাইড্রার দেহের ভেতরের অংশ, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসের একটা কোষ, যেখানে দুই ধরনের কোষ থাকে। একটা হচ্ছে তোমার ক্ষণপদীয় কোষ, একটা হচ্ছে ফ্লাজেলা ভিত্তিক কোষ। ঠিক আছে, ওইটা স্তম্ভাকার হয় দেখতে, পিলারের মতো। এটা নিউক্লিয়াস থাকে, কোষের নিউক্লিয়াস থাকবে এবং গহ্বর থাকে। ঠিক আছে, কিন্তু মিউকাস ক্ষরণ করে না। কারণ মিউকাস ক্ষরণকারী কোষ কারা জানো? মিউকাস ক্ষরণকারী কোষ হচ্ছে গ্রন্থি কোষ। কারা? গ্রন্থি কোষ। তাই এটা হচ্ছে বৈশিষ্ট্য নয়। হাইড্রা কোন জাতীয় খাদ্য পরিপাকে অক্ষম? মাথায় রাখতে হবে হাইড্রা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী প্রাণী। খেয়াল করো, মাংসাশী প্রাণী। আচ্ছা, তো এটা শাকসবজি খুব একটা পছন্দ করে না। এখানে মাথায় রাখবা শর্করা। শর্করা হচ্ছে তারা খুব একটা পরিপাক করতে পারে না। হাইড্রার খাদ্য নয় কোনটি? দেখো আগের প্রশ্নে বলেছি হাইড্রা হচ্ছে কার্নিভোরাস, মানে এটা মাংস জাতীয় খাবার খাবে। তো সাইক্লোপস, আর্থ্রোপোডা খাবে, ড্যাফনিয়া খাবে, খণ্ডকায়িত প্রাণী খাবে, কিন্তু ছোট ঘাস। সে শাকসবজি খায় না, সে হার্বিভোরাস না, সে হচ্ছে কার্নিভোরাস। সে কখনোই ছোট ঘাস খাবে না, এটা তার খাদ্য নয়। হাইড্রার চলনে গ্লাইডিং এর অপর নাম? গ্লাইডিং কেমনে? ওই যে মুন ওয়াকের মতো করে যে চলে, এমিবার মতো করে, এদিকে ক্ষণপথ বিস্তৃত করে এমনি যাবে, এদিকে ক্ষণপথ বিস্তৃত করে এভাবে যাবে, এভাবে যাবে, গ্লাইডিং চলন। এমিবার মতো অ্যামিবয়েড চলন। কি চলন? অ্যামিবয়েড চলনকে বলা হয় গ্লাইডিং চলন। এটা যখন হাইড্রা খুব কাছাকাছি দূরত্ব অতিক্রম করতে হয় খুব ধীরে, তখন সেটা ব্যবহার করে। কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? লম্বা, খেয়াল করো, লম্বা দূরত্ব অতিক্রম করে হচ্ছে হাইড্রা হামাগুড়ি, ক্রলিং বা লুপিং এর মাধ্যমে। লুপিং এর মাধ্যমে, ঠিক আছে। আর যদি বলো অল্প দূরত্ব, তখন হচ্ছে গ্লাইডিং। যদি বলো অল্প এবং দ্রুত, তখন হচ্ছে কি ডিগবাজি বা সোমারসল্টিং। দ্রুত চলাচলের জন্য হাইড্রা কোন চলন পদ্ধতি ব্যবহার করে? আমরা বলেছি ডিগবাজি দিয়ে, হ্যাঁ, সোমারসল্টিং বা ডিগবাজি। একবার ডিগবাজি দিয়ে হাইড্রা তার দেহের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে একবারে, বুঝছো? আর একবার লুপিং করে হাইড্রা দেহের দৈর্ঘ্যের সমপরিমাণ দূরত্ব অতিক্রম করে সে। কোনটি হাইড্রার চলন নয়? লুপিং, গ্লাইডিং, ড্রপিং, ক্রলিং। ক্রলিং মানে হামাগুড়ি, গ্লাইডিং মানে এমিবার চলন, লুপিংও পড়েছি আমরা, ক্রলিং এর একটা নাম। ঠিক আছে, অর্থাৎ ড্রপিং বলতে তার কোনো চলন নেই। তো চলন নয় কোনটা? ড্রপিং। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? একটু আগে আমরা বলেছি দ্রুত চলন প্রক্রিয়ার নাম হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজি। কোন প্রাণীতে সমারসল্টিং দেখা যায়? খুবই ইজি প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। কোন প্রাণীতে সমারসল্টিং দেখা যাবে? হাইড্রাতে দেখা যাবে। কোথায়? হাইড্রাতে সমারসল্টিং দেখা যায়। কোন অবস্থায় হাইড্রা সিস্ট তৈরি করে? সিস্ট মানে কি? একটা থলে বা বস্তা তৈরি করে, যে বস্তার ভিতরে সে আশ্রয় নেয়। কখন আশ্রয় দরকার তার? প্রতিকূল পরিবেশে। কখন? প্রতিকূল পরিবেশে সিস্ট তৈরি করে। প্রাণী যৌন এবং অযৌন দুইভাবে প্রজনন সম্পন্ন করে, এটাকে হাইড্রা। হাইড্রা যৌন এবং অযৌন দুইভাবেই প্রজনন সম্পন্ন করে। অযৌন কোনটা? যে মুকুলোদ্গম। আর যৌন হচ্ছে স্পার্মাটোজেনেসিস, গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ায়, ওজেনেসিস প্রক্রিয়া স্পার্ম ওভাম তৈরি করে, ওইখান থেকে নিষেক হয়, নিষেক হয়ে ছোট হাইড্রা হয়, মরুলা, ব্লাস্টুলা, হাইড্রোলা, দেন হচ্ছে বড় হাইড্রা। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহার করা হয়? একটু আগে আমরা বললাম মুকুল উদ্গম বা বাডিং হচ্ছে তার অযৌন জনন কাজে ব্যবহার করা হয়। অযৌন জনন কাজে ব্যবহার করা হয়। কোন ঋতুতে হাইড্রার যৌন প্রজনন ঘটে? খেয়াল করতে হবে হাইড্রা কখন যৌন প্রজনন ঘটায়? যখন হচ্ছে তার খাবার কম থাকে। আর শীতকালে খাবার কম থাকে, পানি টানি শুকিয়ে যায়, হ্যাঁ, তো তার বাসস্থান একটু সংকটের মুখে পড়ে। তো শীতকালে তার যৌন প্রজনন ঘটে। আর যখন তার খাবার অনেক অনেক বেশি থাকে, বসন্ত, শরৎ, ঠিক আছে, তখন তার মধ্যে অনেক পুষ্টি থাকে, অনেক গ্রোথ হয়, তখন সে মুকুল তৈরি করতে পারে
বা শাখা প্রশাখা তৈরি করতে পারে। কোনটি মিথজীবিতার ক্ষেত্রে সত্য? মিথজীবী হচ্ছে যখন দুইটা প্রজাতি একসাথে থাকবে এবং দুইটা প্রজাতি উপকৃত হবে তখন আমরা বলবো মিথজীবিতা। তো উভয় উপকৃত হবে, এটা সত্য। ক্লোরেলা এবং ক্লোরোহাইড্রা ভিরিডেসিমা এরা কি করে? মিথজীবিতা প্রদর্শন করে। এই যে পরের প্রশ্নে চলে আসছে মিথজীবিতা উদাহরণ। সবুজ হাইড্রা ও ক্লোরেলা এটা হচ্ছে কি? মিথজীবিতার উদাহরণ। মশা মানুষ এগুলো মিথজীবিতা না। মশা আমাদের ক্ষতি করে। হাইড্রা ছত্রাক এটা মিথজীবিতা না, এটা একে অপরের ক্ষতি করে। তো এটা ছিল হাইড্রা থেকে কিছু প্রশ্ন যেগুলো নরমালি আসে, আমরা ক্লাসে অনেক প্র্যাকটিস করেছি, এর বাইরেও কিছু প্রশ্ন এখানে প্র্যাকটিস করে দিলাম। ভিডিওগুলো শর্ট রাখার চেষ্টা করি যাতে খুব অল্প সময়ে তোমরা আনসারটা জেনে যেতে পারো। ঠিক আছে? কারণ অনেক তো পড়াশোনা করো, প্র্যাকটিস কম করা হয় আমি জানি। তো এই ভিডিও দেখেও যদি কিছু প্র্যাকটিস করা হয় তাতে অনেকটা লাভ আছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।